শান্তিনিকেতন নামটা শুনলেই মনে হয় খোয়াই, লাল ধুলো, বিশ্বভারতীর সবুজ, বসন্ত উৎসব, খুব স্নিগ্ধ একটা ছবি, তাই না? একদম একটা সংস্কৃতি, শিল্প, প্রকৃতির মেলবন্ধনের জায়গা। কিন্তু আজ আমরা যে অভিজ্ঞতাটা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম। আমাদের হাতে একটা ব্যক্তিগত বয়ান এসেছে, যা শান্তিনিকেতনের ওই চেনা ছবির ঠিক পাশেই একটা অন্য দিক তুলে ধরে, একটু যেন অন্ধকার, গা ছমছমে। ঠিক তাই, সূত্রটা হলো একজনের নিজের অভিজ্ঞতা। 2022 সালের ডিসেম্বরে ঘটে যাওয়া। শান্তিনিকেতনের মতো জায়গায় এই ধরনের একটা অলৌকিক বা প্রায় অলৌকিক ঘটনার কথা শোনাটা সত্যি বলতে বেশ অবাক করার মতো। হ্যাঁ, তো আমরা আজকে এই ঘটনাটা নিয়ে আলোচনা করব, এর গভীরে যাব, দেখব ঠিক কি ঘটেছিল আর কেনই বা এই ধরনের অভিজ্ঞতা আমাদের মনে এতটা দাগ কাটে। চলুন শুরু করা যাক। এই ঘটনাটা আসলে যিনি আমাদের জানাচ্ছেন তার নাম দেবদূত। উনি 2022-এর ডিসেম্বরে শান্তিনিকেতনে গিয়েছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, ওনার বন্ধু অর্পিতার বাড়িতে। অর্পিতা বিশ্বভারতী ছাত্রী। ওদের বাড়িটা শ্রেণীকুঞ্জ পাড়ায়। পুরনো দিনের একটা লাল ইটের দোতলা বাড়ি, বেশ শান্ত নিরিবিলি এলাকা, শাল সেগুন গাছে ঘেরা। বাহ, পরিবেশটা তো দারুণ। কিন্তু এই শান্ত পরিবেশটাই কি পরের ঘটনাগুলোর জন্য একটা কন্ট্রাস্ট তৈরি করে? একদম ঠিক ধরেছেন। ভৌতিক বা রহস্যের গল্পগুলো প্রায়শই তো এরকম শান্ত সুন্দর দেখতে জায়গাগুলোতেই বাসা বাঁধে, তাই না? মনে হয় যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। তো ঘটনার শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়েছিল। সন্ধে নামছে, অর্পিতা দেবদূতকে বলল, চলো একটু হেঁটে আসি কপিস্তার মাঠের দিকে। আচ্ছা। সময়টা ছিল শীতকাল, একটু মেঘলা বিকেল, আলো কমে আসছে, পরিবেশটা যেন একটু একটু করে তৈরি হচ্ছিল। আর তখনই কি প্রথম বাধাটা আসে, ওই যে দিদির কথাটা? হ্যাঁ, ঠিক তখনই অর্পিতার দিদি অরুণা দিদি ওদের দেখতে পেয়েছিলেন। উনি খুব শান্তভাবে কিন্তু বেশ দৃঢ় গলায় বারণ করলেন। কি বললেন? বললেন, সন্ধে নামছে, ওদিকে যাস না। বলার ভঙ্গিটা নাকি খুব অদ্ভুত ছিল, চোখ নামিয়ে নিচু গলায়। কেন বারণ করলেন? কোনো কারণ বলেছিলেন? হ্যাঁ, কারণটাও বলেছিলেন। বললেন যে মাঠের ধারে একটা পুরনো কুয়ো আছে, গত বছর নাকি সেখানে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। এই কথাটা বলার সময় ওনার হাবভাব, ওই চোখ নামিয়ে নেওয়া, এটা দেবদূতের মনে দাগ কেটেছিল। কিন্তু ওরা শোনেনি, তাই তো? ওই বয়সে যেমন হয়। না, শোনেনি, হেসে উড়িয়ে দিয়েছিল। হয়তো কুসংস্কার ভেবেছিল। এটা তো স্বাভাবিক, তাই না? তরুণ বয়স, মনে অত ভয়ডর থাকে না। হ্যাঁ, তা ঠিক। কিন্তু এই হেসে উড়িয়ে দেওয়াটাই হয়তো পরে ওদের জন্য ব্যাপারটা আরও ভয়ের করে তুলেছিল। হতে পারে, কারণ ওরা তো কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই গেল। পথে হাঁটছে, চারপাশটা সুন্দর, গাছপালা, অস্তগামী সূর্যের আলোয় আকাশটা কমলা, বেশ একটা ছবি আঁকার মতো দৃশ্য। কিন্তু হঠাৎই অর্পিতা নাকি থমকে দাঁড়ায়। ওর মুখটা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছিল। কেন? কি দেখেছিল? সামনে একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়েছিল। একটা মেয়ে? কিরকম দেখতে? দেবদূতের বর্ণনা অনুযায়ী মেয়েটা একটা সাদা ফ্রক পরেছিল, চুলগুলো ভিজে জবজব করছে আর পায়ে কাদা মাখা। ভিজে চুল, পায়ে কাদা, এটা কি ওই কুয়োর ঘটনার দিকে ইঙ্গিত করছে? ঠিক তাই। এই ডিটেলসগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিজে চুল, কাদা, এগুলো সরাসরি জলের সঙ্গে বা জলাশয়ের সঙ্গে একটা সংযোগ তৈরি করে। অরুণা দিদির ওই সতর্ক বার্তাটা তখন মনে পড়তে বাধ্য। কিন্তু সবচেয়ে ভয়ের অংশ কোনটা ছিল? সবচেয়ে ভয়ের অংশটা হলো যখন মেয়েটা আস্তে আস্তে ওদের দিকে ঘুরল। ওর চোখ দুটো। চোখ? কি হয়েছিল চোখে? দেবদূত বলছেন চোখ দুটো ছিল একদম ফাঁকা, মণিহীন, কোনো দৃষ্টি নেই, শুধু দুটো শূন্য গর্তের মতো। বাবা, এই মণিহীন চোখের ব্যাপারটা ভৌতিক গল্পে প্রায় শোনা যায়। এর কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? কেন এটা এত ভয় দেখায়? এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, চোখকে তো আমরা মনের আয়না বলি। আমরা চোখের দিকে তাকিয়ে অনুভূতি বুঝি, মানুষটাকে চিনি। যখন সেই চোখটাই শূন্য, মণিহীন দেখানো হয়, তখন সেখানে কোনো পরিচিত মানবিকতার চিহ্ন থাকে না। ঠিক। ওটা আমাদের চেনা জগতের বাইরে কিছু ইঙ্গিত দেয়। একটা শূন্যতা, একটা অ্যাবসেন্স, যা একই সঙ্গে ভয়ের আর খুব অস্বস্তিকর। এটা আমাদের বাস্তবতার বোধটাকে নাড়িয়ে দেয়। শুধু তাই নয়, বলছিলেন যে পরিবেশটাও নাকি তখন বদলে গিয়েছিল। হ্যাঁ, উনি উল্লেখ করেছেন ঠিক ওই মুহূর্তে নাকি জোরে হাওয়া বইতে শুরু করে, শোঁ শোঁ শব্দ, পাতার মর্মর আওয়াজ, আর তার সাথে নাকি কাকের ডাক, খুব তীক্ষ্ণ কর্কশ ডাক,
যেটা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। প্রকৃতির এই হঠাৎ রুদ্র রূপ এটাও কি ভয়ের অনুভূতিটা বাড়িয়ে দেয়? অবশ্যই, সাহিত্যে একে প্যাথেটিক ফ্যালেসি বলে। মানে প্রকৃতি যেন ঘটনার সঙ্গে বা চরিত্রের মনের অবস্থার সঙ্গে তাল মেলায়। এই হাওয়া, অন্ধকার, পশু পাখির ডাক এগুলো ভয়টাকে আরও তীব্র করে, আরও বাস্তব মনে করায়। এই অবস্থায় অর্পিতা কি করল? অর্পিতা আর থাকতে পারেনি, আতঙ্কে চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে দিয়েছিল। আর দেবদূত? উনিও খুব ভয় পেয়েছিলেন, কিন্তু দৌড় দেবার আগে মানে একটা সহজাত প্রবৃত্তির বশে বোধহয় পিছনে ফিরে তাকিয়েছিলেন একবার। কি দেখলেন? মেয়েটা ছিল না, কেউ ছিল না, মেয়েটা উধাও। শুধু দেখলেন একটু দূরে একটা পুরনো হ্যান্ডপাম্প আর তার পাশেই একটা ভাঙা পরিত্যক্ত কুয়ো। সেই কুয়োটা যেটা অরুণা দিদি বলেছিলেন? হ্যাঁ, ঠিক সেই কুয়োটা। এই মুহূর্তটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মেয়েটাকে দেখা, তারপর তার উধাও হয়ে যাওয়া, আর ঠিক সেই জায়গায় একটা কুয়ো আবিষ্কার করা, এটা ঘটনাটাকে একটা অন্য মাত্রা দেয়। ওরা নিশ্চয়ই খুব ভয় পেয়ে বাড়ি ফিরেছিল। হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরে। অর্পিতার তো প্রায় কথাই বন্ধ হয়ে গেছিল ভয়ে, কাঁপছিল খুব। দিনের আলোয় বা সন্ধ্যের আলোয় এই অভিজ্ঞতা, এটাই তো যথেষ্ট ভয়ের। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, এখানেই শেষ নয়, বরং রাতের ঘটনাটা এই ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। রাতেও কিছু হয়েছিল? হ্যাঁ, রাত তখন প্রায় 9টা, চারদিক শান্ত, হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ। টোকা? হ্যাঁ, খুব স্পষ্ট, 3 বার টোকা, টক টক টক। দিনের বেলা হলে হয়তো কেউ অতটা পাত্তা দিত না, কিন্তু ওই ঘটনার পর, ওই মানসিক অবস্থায় রাতের অন্ধকারে ওই শব্দটা, মানে বুঝতেই পারছেন। ভীষণ ভয়ের। তারপর অর্পিতা খুব ভয় পেয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে? বাইরে থেকে কোনো উত্তর এসেছিল? এসেছিল একটা নারী কণ্ঠ, খুব শান্ত কিন্তু কেমন যেন নিষ্পৃহ গলায় বলল, আমার পানির বালতিটা দাও। কি? পানির বালতি? এর মানে কি? এটাই তো সবচেয়ে অদ্ভুত আর মানের প্রতীকী অংশ এই গল্পের। পানির বালতি। প্রথমত, এটা খুব নির্দিষ্ট একটা জিনিস চাওয়া। দ্বিতীয়ত, এটা সরাসরি কুয়োর সঙ্গে যুক্ত। জল তুলতে বালতি লাগে। তাহলে কি ওই কণ্ঠস্বরটা দিনের বেলায় দেখা মেয়েটারই? তৃতীয়ত, অনেক লোককথা বা ভূতের গল্পে শোনা যায় না যে অতৃপ্ত আত্মারা তাদের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা কোনো জিনিস চায় বা কোনো অসমাপ্ত কাজের কথা বলে। হ্যাঁ হ্যাঁ। এখানে পানির বালতিটা হয়তো সেরকমই কিছু। হয়তো মৃত্যুর সময় তার সঙ্গে বালতি ছিল, বা জল তুলতে গিয়েই মানে দুর্ঘটনাটা ঘটেছিল, কে জানে। ওরা কি দরজা খুলেছিল? না না, খোলেনি, সাহস হয়নি। সারা রাত ওরা আলো জেলে বসে কাটিয়েছিল। খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। আচ্ছা, পরের দিন সকালে কি হলো? কিছু কি জানতে পারলো ওরা? ওই কুয়োর কাছে যান, সাহস জোগানোর জন্য হয়তো। গিয়ে কি দেখলো? দেবদূত বলছেন, ঠিক যেখানটায় আগের দিন সন্ধে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ঠিক সেইখানে একটা পুরনো মরচে ধরা জলের বালতি পড়ে আছে। কি বলছেন? বালতি? এটা কি কাকতালীয়, নাকি আগের রাতের ওই কণ্ঠস্বর? বলা মুশকিল, কিন্তু এই বালতির উপস্থিতি ঘটনাটাকে আর শুধু মনের ভুল বলে উড়িয়ে দেওয়ার জায়গায় রাখল না। এটা একটা মানে বাস্তব প্রমাণ বা সূত্র হিসেবে কাজ করল। এটাই কি শেষ, নাকি আরও কিছু ছিল? আরও একটা জিনিস ছিল। কুয়োর গায়ে পাথরের ওপর একটা লেখা খোদাই করা ছিল, পুরনো লেখা, শ্যাওলা জমে গেছে কিছুটা। লেখা? কি লেখা ছিল? তাতে লেখা, মিতা সেন 2004, এখানে ডুবে মৃত্যু। মিতা সেন 2004? তার মানে অনেক বছর আগের ঘটনা। হ্যাঁ, এই নাম আর সালটা পাওয়ার পর আগের সব বিচ্ছিন্ন ঘটনাগুলো যেন এক সূত্রে বাধা পড়ে গেল। অরুণা দিদির সাবধানবাণী, কুয়োর ধারে দেখা মণিহীন চোখের মেয়েটা, রাতের সেই পানির বালতির অনুরোধ, আর সকালে পাওয়া বালতিটা আর এই নামটা, সব মিলে একটা সম্পূর্ণ কিন্তু ভীতিজনক ছবি তৈরি হলো। এই যে প্রমাণগুলো পাওয়া গেল, বালতি, খোদাই করা নাম, এগুলো ঘটনাটাকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলে? এগুলো কি সত্যি অলৌকিক ঘটনার প্রমাণ, নাকি অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে? দেখুন, যারা অভিজ্ঞতাটা লাভ করেছে, মানে দেবদূত আর অর্পিতা, তাদের কাছে তো এগুলো অকাট্য প্রমাণ। তাদের মনে হতেই পারে যে তারা যা দেখেছে বা শুনেছে তা সত্যি। আবার মনস্তত্ত্বের দিক থেকে দেখলে অনেক সময় আমরা ঘটনার পরে সূত্র খুঁজি এবং আগে থেকে থাকা জিনিসগুলোকেই নতুন তাৎপর্যে দেখতে শুরু করি। হয়তো বালতিটা আগে থেকেই পড়েছিল, বা নামটা স্থানীয়ভাবে পরিচিত কোনো দুর্ঘটনার স্মৃতিচিহ্ন, যা ওই বিশেষ পরিস্থিতিতে তাদের চোখে অর্থবহ হয়ে উঠল। কিন্তু অর্পিতার উপর এর প্রভাবটা তো রয়ে গেছে, তাই না?
হ্যাঁ, খুব গভীর প্রভাব পড়েছে। দেবদূত বলছেন অর্পিতা আজও ওই রাস্তাটা এড়িয়ে চলে, আর রাতের বেলা যদি জোরে হাওয়া দেয় বা জানলায় টোকা পড়ার মতো শব্দ হয়, ওর নাকি এখনও মনে হয় কেউ যেন বলছে, আমার পানির বালতিটা দাও। এটা কি তাহলে পোস্ট ট্রমেটিক স্ট্রেস, মানে ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার একটা রেশ? কিছুটা সেরকম তো বটেই। একটা তীব্র ভয়ের অভিজ্ঞতা মনের মধ্যে এমনভাবে গেঁথে যেতে পারে, নির্দিষ্ট শব্দ বা পরিস্থিতি সেই পুরনো ভয়টাকে উস্কে দেয়। তবে এর সাথে আরেকটা জিনিসও আছে। কি? দেবদূত এটা উল্লেখ করেছেন যে শুধু অর্পিতা নয়, স্থানীয়ভাবেও নাকি লোকে ওই পথে সন্ধ্যের পর একা যেতে ভয় পায়। তার মানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা একটা পুরনো ট্র্যাজেডি কিভাবে সময়ের সাথে সাথে একটা অঞ্চলের লোককথায় বা ভয়ের সংস্কৃতিতে পরিণত হতে পারে, সেটাও এখানে দেখা যাচ্ছে। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো শান্তিনিকেতনের মতো একটা জায়গায় এক ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান, যা আমাদের এক অলৌকিক ভয়ের জগতের সামনে এনে দাঁড় করায়। ফাঁকা চোখের মেয়ে, পানির বালতির আবদার, কুয়ো, বালতি, খোদাই করার নাম, সব মিলিয়ে একটা রহস্য। নিঃসন্দেহে। আর এই ধরনের গল্পগুলো যখন আমরা বিশ্লেষণ করি, তখন দেখি কিছু কমন প্যাটার্ন থাকে। নির্জন জায়গা, কোনো দুঃখজনক অতীত, অতৃপ্ত আত্মার ধারণা, কোনো নির্দিষ্ট চাহিদা, আর শেষে কিছু বাস্তব প্রমাণ খুঁজে পাওয়ার চেষ্টা, এগুলো প্রায়ই থাকে। শান্তিনিকেতনের মতো একটা সাংস্কৃতিক কেন্দ্রে এই ধরনের গল্প, এটা হয়তো আরও বেশি করে অবাক করে। হ্যাঁ, কারণ আমরা জায়গাটার সঙ্গে একটা নির্দিষ্ট পজিটিভ ইমেজ জুড়ে রাখি, কিন্তু কোনো জায়গাই তো একমাত্রিক নয়। তার অনেক স্তর থাকে, অনেক স্মৃতি থাকে, কিছু আনন্দের, কিছু হয়তো বেদনার বা ভয়ের। আর এই গল্পটার ডিটেলসগুলো, সাদা ফ্রক, ভিজে চুল, মণিহীন চোখ, পানির বালতি, এগুলো কিন্তু গল্পটাকে খুব মনে রাখার মতো করে তুলেছে। অস্পষ্ট কোনো ছায়া দেখার চেয়ে এটা অনেক বেশি জোরালো। একদম। এই ডিটেলসগুলোই গল্পকে প্রাণ দেয়, তাকে বিশ্বাসযোগ্যতা দেয় এবং মুখে মুখে ছড়াতে সাহায্য করে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি এটাই যে ঘটনাটা সত্যি ঘটেছিল কিনা? আমার মনে হয় তার চেয়েও বড় প্রশ্ন হলো, কেন এই ধরনের গল্প তৈরি হয়, কেন টিকে থাকে, কেন আমাদের এত টানে। সম্ভবত কারণ এগুলো আমাদের মৃত্যু, অতীত, স্মৃতি, অজানা ভয়, এসব আদিম অনুভূতিগুলোকে ছুঁয়ে যায়। মিতা সেনের দুঃখজনক মৃত্যু যদি সত্যি হয়, অথবা সেই সংক্রান্ত স্থানীয় বিশ্বাস ওই জায়গাটার সঙ্গে মিশে গিয়ে একটা অন্যরকম আবহ তৈরি করেছে, হয়তো মানুষ এভাবেই ব্যাখ্যাতির ট্র্যাজেডি বা দুর্ঘটনার স্মৃতিকে ধরে রাখে গল্পের মধ্যে দিয়ে। অর্থাৎ একটা জায়গার ইতিহাস, মানুষের স্মৃতি, বিশ্বাস আর কোনো বিশেষ দিনের অভিজ্ঞতা সব মিলেমিশে এমন একটা গা ছমছমে অনুভূতি তৈরি করতে পারে। শান্তিনিকেতনের এই গল্পটা সেই জটিলতাই তুলে ধরে। একদম। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। বলুন। আমরা যখন কোনো অদ্ভুত ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হই, তখন কেন তাকে প্রায়শই অতি প্রাকৃত ব্যাখ্যা দিতে চাই? এটা কি শুধুই আমাদের গল্প বলার স্বভাব, নাকি পরিবেশ, পরিস্থিতি আর আমাদের মন সত্যি এমন কিছু তৈরি করতে পারে যা আমাদের চেনা যুক্তির বাইরে? অতীতের দুঃখগুলো কি সত্যিই কোনো জায়গায় তাদের ছাপ রেখে যায়, যা মাঝে মাঝে কারো কারো কাছে ধরা দেয়? এর উত্তর হয়তো সহজ নয়, আর এই রহস্যটাই হয়তো এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখে। হয়তো তাই। এই রহস্য নিয়ে আজকের মতো শেষ করা যাক।